হ্যালো, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, পাচ্ছি। আচ্ছা, তো বললাম ওর এই এলাকায় বিকালের দিকে প্রচন্ড জোরে জোরে সাউন্ড বক্স বাজাচ্ছে। তো আপনাদের যদি সমস্যা হয় তো এখন অবশ্যই একটু কমাইছি। আমি তো চিন্তা করছিলাম ক্লাস নেওয়া যাবে কিনা। আপনারা যদি কারো বাসা গল্লামারীর আশেপাশে হয়তো বুঝতে পারতেন। হঠাৎ স্যার আজকে সাউন্ড বক্স? আজকে তো যতদূর মনে পড়ে আজকে হচ্ছে বঙ্গবন্ধুর স্বদেশ আচ্ছা প্রত্যাবর্তন আচ্ছা, জি দিবস। প্রত্যাবর্তন দিবস, জি সে স্যার। উপলক্ষে তো জোরে সাউন্ড বাজানো তো উচিত না। এখন একটু কমাইছি। আমি তো ওয়েট করতেছিলাম যে না কমালে হয়তো আপনাদের ক্লাস এসে বলবো পরে ক্লাস নেই, কারণ আপনারা শুনতে পারতেন না। তাহলে এখন যদি সাউন্ড নাই তাহলে আশা করি ক্লাস নেওয়া যাবে, না হলে রিশিডিউল করা লাগতো। তো যাই হোক, ভালো হয়েছে সাউন্ড না হলে। তো আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। জি স্যার। জি স্যার, ভালো আছি স্যার। আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। আমরা তো মনে হয় দুইটা স্লাইডে 30-30-60 পেজ পড়ে ফেলছি। তো এই হারে যদি আগাতে থাকি তাহলে তো আপনাদের টার্ম ফাইনালের আগে আরো 3টা ক্লাস 90 150 পেজ পড়ানো হয়ে যাবে প্রায়। এত ফ্রেশ হয়ে গেলে তো স্যার আমার হ্যাঁ, হ্যাঁ। প্রবলেম স্যার। হ্যাঁ, হ্যাঁ, আমিও সেটা চিন্তা করতেছি যেন আজকে একটু কম পড়াবো আর প্রিভিয়াস কিছু রিভাইজ দিব। আর হচ্ছে আপনাদের এই উইকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। অ্যাসাইনমেন্টটা আপনারা করে জমা দিবেন। তো আপনাদের বলা হয়েছে যে এটা অবশ্যই পিডিএফ আকারে জমা দিবেন। যদি কোনো ইনস্ট্রাকশন যদি জি থাকে তা স্যার। আমি আপনাদের অ্যাসাইনমেন্টে দিয়ে দিব। অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য আপনাদের 7 দিন বা 10 দিন এরকম টাইম দিব। অ্যাসাইনমেন্ট কি হচ্ছে, হাতে লিখে দেন পিডিএফ, তাই তো স্যার? হ্যাঁ, 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 আপনার হাতে লিখে দেন পিডিএফ করবেন। যাতে করে আপনারা কপি ওকে স্যার। করলেও হাতে লিখতে যে কিছু কাজটা হয়। তা না হলে এখন তো অনলাইন, তো আপনারা যদি কোনো জায়গাতে কপি পেস্ট করেন তাতে কোনো কাজই হবে না আপনার পড়াশোনার। হাতে লিখে পেস্ট করবেন। ওকে স্যার। আচ্ছা, আপনারা এখন মোটামুটি সবাই আসছেন। আমরা তাহলে নতুন জিনিস পড়বো একটু পরে। আগে পুরানো যা যা পড়ছি একটু রিভাইজ দিয়ে আসি। আমাদের তো 2টা ক্লাস হয়েছে আগে, না? আমাদের এই জি স্যার। ক্লাসের আচ্ছা, 2টা ক্লাস হয়েছে। স্যার একবারে অ্যাসাইনমেন্টের বিষয়টা বলে দিন স্যার, কবে কবে জমা দিতে হবে, কি কি করতে হবে স্যার? আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্টটা তো আমি এখনো রেডি করি নাই। আমি আপনাদের এই উইকের ভিতর দিয়ে দিব। আর অ্যাসাইনমেন্টে এখন ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে এই তারিখের ভিতরে সাবমিট করবেন, এবং এটা হচ্ছে আপনি ক্লাসরুমে দিয়ে দিব। ওখানে আপনার ডিউ টাইম সহ তো দেখতে পাবেন এই কয় তারিখের ভিতরে জমা দেওয়ার দরকার হবে, মানে দিতে হবে। কথা স্যার, গুগল ক্লাসরুমে ডিটেইলস থাকবে সব। হ্যাঁ, গুগল ক্লাসরুমে ডিটেলস থাকবে সব, ওখানে আপনি পাবেন সবকিছুই। তো আমরা মিডের পরে মনে হয় এখান থেকে পড়া শুরু করছিলাম সেলুলার কনসেপ্ট। এটা হচ্ছে আমি জাস্ট একটু রিভিউ দিয়ে যাই গত 2 ক্লাসে কি পড়িয়েছি, বিকজ আজকেও যদি বেশি জিনিস পড়িয়ে ফেলি মানে আরো তো 3টা ক্লাস আছে তাহলে অনেক বেশি প্রেশার হয়ে যাবে। এজন্য আজকে একটু প্রিভিয়াস কিছু পড়াবো আর নতুন অল্প কিছু পড়াবো। তো আমরা এখানে হচ্ছে সেলুলার কনসেপ্ট সম্পর্কে দেখছিলাম যে মোবাইলকে কেন সেল ফোন বলা হয়। বিকজ আমাদের যে নেটওয়ার্কটা এটা হচ্ছে একটা সেল বেসিসে কাজ করে, একটা সেলের জন্য একটা টাওয়ার থাকে। এই বেসিসে আমরা বলি সেলুলার ফোন বা সেল ফোন বলি। স্ক্রিন কি শেয়ার অন করছেন স্যার, নাকি এমনি মুখে ও বলছেন? আচ্ছা, 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 না, 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 সরি, আমি স্ক্রিন শেয়ার করতে ভুলে গেছি। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা যেগুলো পড়ছিলাম সেটি আমি সেই ফার্স্ট পেজ চলে আসছি। এখান থেকে আমরা এই সেমিস্টার পড়া শুরু করছিলাম যে সেলুলার কনসেপ্ট। সেলুলার কনসেপ্টে সেলুলার ফোন কেন বলি সেটা বললাম। এখানে যে যে সিস্টেম গুলো ছিল। হ্যাঁ, আপনি কিছু বলবেন? জি স্যার, 1 মিনিট একটু কথা বলবো। হ্যাঁ, জি, অবশ্যই বলেন। আর ওইখানে দেখলাম যে 4টা স্লাইড দিছেন, মানে মিডের আগে যে 2টা শেষ হয়েছে
ওই দুইটাও দিছেন স্যার। আচ্ছা আপনাদের পরের কি জায়গা আবার দুইটা দিছে তাপস, পরের দুইটা সিলেক্ট দিছে দেখ স্যার। হ্যাঁ পরে দেখেন আমি আলাদা করে দিয়েছি যে টার্ম ফাইনাল বলে, বুঝছেন? যে টার্ম ফাইনালে যে নতুন স্লাইড যেগুলো আসবে সব টার্ম ফাইনালে দুটো পড়িয়েছি, দুটো দিয়েছি, আর যা দুই একটা পড়াবো সেগুলো ওখানে দিয়ে দিব। শুধু টার্ম ফাইনাল এটুকু পড়লে আপনাদের হবে। ওকে স্যার। ওকে ওকে, তাহলে আপনি একটু মাইক্রোফোনটা অফ করেন, কোনো দরকার হলে আমাকে তখন অন করবেন। তো আমরা ফার্স্ট ক্লাসে দেখছিলাম সে প্রথম থেকে কি কি সিস্টেম আমাদের চালু ছিল। এমটিএস সিস্টেম, মোবাইল টেলিফোন সিস্টেম, বা এটাকে ম্যানুয়াল টেলিফোন সিস্টেম বলে। সেই টেলিফোন সিস্টেমে কিছু ফিচার ছিল, কোন ধরনের ফ্রিকোয়েন্সি ব্যান্ড ইউজ করা হতো, এগুলো আমরা দেখছিলাম, বলা হয়েছিল। এগুলো আপনার এক্সামের জন্য ইম্পর্টেন্ট না। তো আপনাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে সেটা দেখা গেলো এরকম দেওয়া হইতে পারে যে ইভলিউশন অফ সেলুলার ফোন। যে তখন যদি এই টাইপের দেওয়া হয়, দ্যাট মিনস যে প্রথম কোন সিস্টেম ছিল, সেখান থেকে নেক্সট কোন সিস্টেম আসলো, কিভাবে মানে আমাদের বর্তমানে যে 4G টা আমরা ইউজ করি বা 3G ইউজ করি, এটার ইভলিউশন কিভাবে হলো সে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনাদের এই হিস্ট্রিটা অনলাইন থেকে ডাটা কালেক্ট করে লিখতে হবে। তো ওখানে সকল নির্দেশনা আমি দিয়ে দিব যে এই টপিক দিব এরকম না, আমি এরকম বলছি, একটু ডেসক্রিপটিভ কিছু একটা আপনাদের দিব, যাতে করে মিনিমাম আপনাদের 5-6 পেজ হয়, হাতে লিখে জমা দিতে পারেন। তো এমটিএস সিস্টেমটার পরে আমাদের আসছিল আইএমটিএস। আচ্ছা এখানে একটু বলে রাখি যে ফুল ফর্মটা কাইন্ডলি একটু মনে রাখবেন আপনারা। ফুল ফর্মটা কিন্তু শর্ট কোশ্চেন বা এক্সামের সময় লিখতে দিতে পারি, বা আপনাদের এমসিকিউ তে দেওয়া থাকতে পারে। ভিতরে এগুলো অত পড়ার দরকার নাই, একবার রিডিং করে রাখবেন, কারণ এত মনে রাখা সম্ভব না কারো পক্ষে। আইএমটিএস সিস্টেমটা ছিল ইমপ্রুভড মোবাইল টেলিফোন সিস্টেম। ওর থেকে কিছুটা ইমপ্রুভড ছিল, বিকজ এখানে ফ্রিকোয়েন্সি কিছু বেশি ইউজ হতো, বা আপনার কভারেজের পরিমাণটাও বেশি ছিল। আচ্ছা আমরা যে আর্লি যে টেলিফোন সিস্টেম গুলো ইউজ করতাম তার কিছু অসুবিধা ছিল, যেমন হাই কস্ট, লিমিটেড অ্যাভেলেবিলিটি, ন্যারো ফ্রিকোয়েন্সি অ্যালোকেশন। এই সকলের জন্য আমাদের আর্লি যে ভার্সন গুলো ওইগুলো বাদ দিয়ে নতুন সিস্টেম ইউজ করা হয়। সেই নতুন সিস্টেমটা 1983 সালে ফার্স্ট আসে, অ্যাডভান্সড মোবাইল ফোন সিস্টেম। এইটাতে ফার্স্ট হাফ ডুপ্লেক্স ওয়েতে কমিউনিকেশনটা শুরু হয়। তো আমরা যে অ্যাডভান্সড মোবাইল ফোন সিস্টেম তার নাম শুনলাম, ওইটা কিছু স্পেসিফিকেশন এখানে দেওয়া আছে। তো এইগুলো আপনাদের এক্সামে আসবে না, লিস্ট একবার দেখতে ইচ্ছে করলে দেখবেন, রিডিং দিবেন একবার। সেলুলার ফোনে যে ফান্ডামেন্টাল কনসেপ্ট গুলো আছে এগুলো আমরা মিডের আগে হয়তো দেখছিলাম, তো মিডের পরে এসে ডিটেইলস দেখছি। কভারেজ জোন ছিল, কভারেজ জোন কাকে বলা হতো? লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়া। যে একটা বড় জিওগ্রাফিক্যাল এরিয়াকে আমরা কভারেজ জোন বলতাম, আর সেই কভারেজ জোনের ভিতরে আমরা এসে সেল বানিয়ে নেটওয়ার্ক প্রোভাইড করতাম। তার ভিতরে সেল আবার দুই টাইপের ছিল, ম্যাক্রো সেল, মাইক্রো সেল। যে সেলগুলার কভারেজ বেশি সেটা ম্যাক্রো সেল, আর যেটা কভারেজ কম সেটা ছিল মাইক্রো সেল। এর যে মাইক্রো সেলের যে রেঞ্জটা আছে এটা কাইন্ডলি একটু মনে রাখবেন, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার মতো। 1 মাইল থেকে 15 মাইলস এর ভিতরে। আর মাইক্রো সেল যেগুলো সেগুলো ছিল অনলি 1500 ফিটের অথবা তার থেকে কম ফিট রেডিয়াস বিশিষ্ট। এখন এই যে প্যাটার্নটা, অনেকগুলো সেল একসঙ্গে থাকলে এটা অনেকটা হানিকম্বের মতো দেখা যায়। আর যে সেলগুলো অত্যধিক ছোট সেগুলোকে বলা হতো পিকো সেল। সাপোজ এই যে এখানে একটা বড় সেল আছে, এর ভিতরে আমরা যদি আবার কোনো কারণে ছোট সেল ডিফাইন করার দরকার হয়, ডিজাইন করার দরকার হয়, এগুলোকে বলে পিকো সেল। ছোটগুলা যে সেলগুলো অত্যধিক ছোট, ইউজড ইনডোর, ইন্টারনালি ইউজ করা হয়, সেগুলোকে বলা হয় পিকো সেল। তো এখানে আমরা একটা সেলুলার কনসেপ্টটা, নিচের একটা হচ্ছে ম্যাপ। সাপোজ বাংলাদেশ বা অন্য কোনো দেশে একটা ম্যাপ আছে, এখন সেল দিয়ে সেল তৈরি করে কিভাবে টোটালটাতে কভারেজ দেওয়া হয় সেই ছবিটা এখানে দেখানো হয়েছে, জাস্ট বোঝার জন্য আপনাদের। প্রত্যেকটা সেলের জন্য একটা টাওয়ার রাখার দরকার হয়, যে টাওয়ার দিয়ে আমরা সেলটাকে কভার করতে পারি। এখন সেল বিভিন্ন ধরনের ছিল, সেন্টার এক্সাইটেড সেল ছিল। যদি আমাদের যে ইয়াটা আছে টাওয়ারটা সেটা মাঝে থাকে, সেন্টার এক্সাইটেড, কখনো কর্নার এক্সাইটেড, কখনো হচ্ছে এজ এক্সাইটেড। এজ মানে হচ্ছে দুইটা নোড,
গ্রাফ পড়ে থাকলে নোড জানেন, দুইটা নোড এদের যে সংযোগকারী রেখা কি বলে এজ, এজের উপরে যদি আমাদের টাওয়ারটা থাকে তাহলে এজ এক্সাইটেড। অনেক সময় বিভিন্ন দরকারে বা জিওগ্রাফিক্যাল এরিয়া ভেদে তিন ধরনের ভাবে সেল ডিজাইন করা হয়। আচ্ছা, এখানে হচ্ছে কোন ফ্রিকোয়েন্সি রেঞ্জ এর কি কাজ আছে। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের 3G, যেহেতু বর্তমানে 3Gটা বাংলাদেশে একদম ফুললি অ্যাভেলেবেল, 4Gটা সব জায়গায় আবার পায় না। এটার কত 1900 থেকে 2300 মেগাহার্জ, এটা হচ্ছে আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আর এগুলো হচ্ছে প্রথম দিকে কত ফ্রিকোয়েন্সি ইউজ করা হতো সেইগুলা। 3Gটা মনে রাখবেন আপনারা। আচ্ছা, এখন মাল্টিপল অ্যাক্সেস, যে একাধিক সাবস্ক্রাইবার কিভাবে কমিউনিকেশন করতে পারবে সেটা হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস। মাল্টিপল অ্যাক্সেস করার জন্য কতগুলো টেকনিক ছিল। ফ্রিকোয়েন্সির ইউজ, এফডিএমএ, টিডিএমএ, সিডিএমএ, এসডিএমএ। ফ্রিকোয়েন্সির ইউজটা আমরা আগেও একবার দুইবার পড়েছি। যে ফ্রিকোয়েন্সির যে একটা রেঞ্জ আছে, এই ফ্রিকোয়েন্সি রেঞ্জটা একটা সার্টেন ডিসটেন্স পরে আমরা আবার অন্য কাজে ইউজ করতে পারবো। এটা ছিল ফ্রিকোয়েন্সি রেঞ্জ, মানে ফ্রিকোয়েন্সির ইউজ। তারপরে এগুলো সম্পর্কে আমরা পরে এসে দেখি, আপনারা এগুলো জানেন, গত ক্লাসে পড়ানো হয়েছে। তো এখানে যে জিনিসটা আমরা দেখতেছিলাম যে ইমপারফেক্ট ফিল্টারিং, যে ফ্রিকোয়েন্সিটা আসতেছে সেটা যদি ইমপারফেক্ট ভাবে ফিল্টার করা হয়, সাপোজ এফ1টাকে আমরা ফিল্টার করব, কিন্তু এফ1কে ফিল্টার করতে যে যদি এফ2রও কিছু চলে আসে তাহলে সেক্ষেত্রে আমাদের নয়েজ দেখা দিবে। এই ক্ষেত্রে প্রবলেম হবে, মানে একটা ফ্রিকোয়েন্সির সঙ্গে অন্য ফ্রিকোয়েন্সিটা মিক্স আপ হয়ে যাবে। আবার সম্ভবত সাউন্ড হচ্ছে, আপনাদের যদি প্রবলেম হয় শুনতে আমাকে বলবেন কাইন্ডলি। হ্যান্ড অফের বিষয়টা আমরা জানি, হ্যান্ড অফ বা এটাকে হ্যান্ড ওভার বলে, যে একটা সেল থেকে যখন অন্য সেলে যাওয়া হয় তখন যে আমাদের অনগোয়িং যে কলটা আছে সেই কলটা একটা টাওয়ার থেকে অন্য টাওয়ারে কানেক্টেড হয়, এই ঘটনাটাকে বলা হতো হ্যান্ড অফ বা হ্যান্ড ওভার। এটা ছিল দুই টাইপের, একটা হার্ড হ্যান্ড অফ, একটা সফট হ্যান্ড অফ। হার্ড হ্যান্ড অফটা হচ্ছে আমাদের মাঝে একটা সার্টেন বুঝবো যে ইন্টারাপ্ট হবে, সাপোজ একজনের সাথে কথা বলতে যাচ্ছেন, কথাটা একটু সময় শোনা যাবে না এবং এটা আপনার বোঝার মতো একটা সময়। সফট হ্যান্ড অফটা আপনি বুঝতে পারবেন না, এতই সাপোজ মানুষ কথা বলতে গেলে দুইটা ওয়ার্ডের মাঝে যে সময়টুকু নেয় ওই সময়টুকুতে যদি আপনার এই সফট হ্যান্ড অফটা হয় তাহলে আপনি বুঝতেই পারবেন না। এইটা হচ্ছে 200 মিলি সেকেন্ড, অ্যাপ্রক্সিমেটলি 200 মিলি সেকেন্ডের মতো। অনেক সময় আমরা কথা বলার জন্য একটা ওয়ার্ডের পরে 1 সেকেন্ড সময়ও গ্যাপ নেই, সো সফট হ্যান্ড অফের সময় এটা বোঝা যায় না কোনোভাবেই। এফডিএমএ যে টেকনিকটা ছিল মাল্টিপল অ্যাক্সেসের জন্য, সেখানে কি করা হতো, স্পেকট্রাম বলতে আমাদের ফ্রিকোয়েন্সিতে ব্যান্ড আছে সেটাকে ডিভাইডেড ইনটু স্মলার চ্যানেল, এটাকে আমরা কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র চ্যানেলে বিভক্ত করি। টিডিএমএ যেটা ছিল এটাতে মাল্টিপল ইউজার ডিফারেন্ট টাইম স্লটস, মানে এক একজন ইউজার এক এক টাইমে কমিউনিকেট করবে, কনসেপ্টটা এরকম। সিডিএমএটা হচ্ছে প্রত্যেক ইউজারের জন্য আমরা আলাদা আলাদা কিছু কোড দিয়ে দিব, যাতে করে আমাদের কোনোভাবেই একই সঙ্গে কমিউনিকেট করলে মিক্স আপ হওয়ার সুযোগ না থাকে। স্যার এসডিএমএ, it uses highly directional antennas to pinpoint user and reject others on the same frequency. এটাতে এসডিএমএ যেটা, এটা আমরা ডিটেইলস দেখবো না, এটাতে হচ্ছে হাই ডিরেকশনাল অ্যান্টেনা, উচ্চ শক্তিশালী অ্যান্টেনা ইউজ করা হয়। এফডিএম এর ফুল ফর্ম তো আপনারা সবাই জানেন এবং মনেও রাখবেন, এক্সামে আসতে পারে। এফডিএম হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। তো এখানে আমাদের যে ডোমেইনটা আছে আমাদের, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইন বা টাইম ডোমেইন, এটাকে বলা হচ্ছে টাইম ডোমেইন। এক্স অ্যাক্সিসে যে ভ্যালুটা থাকে সেই ডোমেইনের বেসিসে নামকরণ করা হয়, এটা হচ্ছে টাইম ডোমেইন। তো এফডিএম তে যে কাজটা করা হয়, যে বলা হয়েছিল যে আমাদের ফ্রিকোয়েন্সি যে ব্যান্ডটা আছে এটাকে কয়েকটা স্মলার পার্টে বিভক্ত করা, এটা হচ্ছে সাপোজ এই ফ্রিকোয়েন্সিটুকু আমাদের কমিউনিকেশনের জন্য অ্যালোকেট করা আছে। আমরা এটাকে তিন ভাগে ভাগ করলাম, যে তিনজন ইউজার, লাল ইউজার এইটুকু ইউজ করবে, তারপরে সবুজ ইউজার, ব্লু ইউজার, এই রেঞ্জের ভিতরে এরা কমিউনিকেশন করবে। তো এটা ছিল এফডিএমএ। এই টেকনিকটা ইউজ করা হতো 1G সেলুলার নেটওয়ার্কে।
1G মনে হয় আমরা কখনো ইউজ করি নাই। আমাদের যখন ফার্স্ট ফোন আসে কত সালের দিকে ৬-৭ সালের দিকে হবে, এভেইলেবল হয় লোকজনের কাছে। তখন হয়তোবা আপনার 2G এভেইলেবল ছিল। 1G টা তারও আগে, তখন আমরা ফোন ইউজ করতাম না অধিকাংশ কেউই। TDMA টা ছিল টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এখানে কি করা হতো? এখানে হচ্ছে ফিক্সড টাইম, ফ্রিকোয়েন্সি ফুল ইউজ হবে, বাট টাইম বরাদ্দ থাকবে একজন ইউজারের জন্য। সাপোজ লাল ইউজার এখান থেকে সাপোজ এটা কত সেকেন্ড, 1 সেকেন্ড, আবার এই দুইজন ইউজ করার পরে যে রেড ইউজার আবার এই ফ্রিকোয়েন্সি রেঞ্জটা ইউজ করতে পারবে। এটা ছিল TDMA। FTDMA হচ্ছে ফ্রিকোয়েন্সি এন্ড টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এখানে ফ্রিকোয়েন্সি এবং টাইম দুইটাই মিক্সড আকারে থাকে। এই যে এখানে তো যেহেতু এটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে টাইম ডিভাইড করা হয়েছে, এইটুকুতে রেড আছে, আবার এখানে ফ্রিকোয়েন্সিটাও ডিভাইড করা হয়েছে, দুটাই মিক্স আপ আকারে এটা করা হয়েছে। এটা হচ্ছে FDMA। এই FDMA টা ইউজ করা হচ্ছে 2G নেটওয়ার্কের জন্য। সো এগুলো কিন্তু এমসিকিউ বা শর্ট কোশ্চেনের জন্য যদি আসে যে আপনার কোন জেনারেশন নেটওয়ার্কের জন্য কোন টেকনিক ইউজ করা হতো, যেমন 2G এর জন্য FTDMA, 1G এর জন্য ছিল TDMA। বা এইটাকে নরমালি এটা মনে হলেও আসলে বিষয়টা এরকম না। আমরা আইডিয়াল ভাবে এটা চিন্তা করতে, কিন্তু প্র্যাকটিক্যালি হলে যখন লোকজন ইউজ করবে তখন আসলে ওরকম হয় না। যে কারো বেশি সময় দরকার হতে পারে, কারো যেহেতু ডিসটেন্স বেশি জন্য ফ্রিকোয়েন্সি বেশি নেওয়া লাগতে পারে, কারো ডিসটেন্স কম হওয়ার জন্য কম ফ্রিকোয়েন্সি ইউজ করা লাগতে পারে। যেন প্র্যাকটিক্যাল বা রিয়েলিস্টিক ছবিটা এরকম হয় FTDM এর জন্য। CDMA ছিল কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এখানে হচ্ছে প্রত্যেকের জন্য আমরা সকল সময় যে টোটাল টাইমটা, টোটাল ফ্রিকোয়েন্সি সব ইউজার ইউজ করবে, কিন্তু প্রত্যেক ইউজারের জন্য আলাদা আলাদা একটা কোডিং সিস্টেম থাকবে, যার জন্য কমিউনিকেশনে কোনো প্রবলেম হবে না। ইউজ দ্য হোল ব্যান্ড ফর দ্য হোল টাইম যেটাকে বলা হচ্ছে, এইটা হচ্ছে কোনটাতে ইউজ করা হয়? ইউজ দ্য হোল ব্যান্ড হোল টাইম, এটা CDMA তে। তো CDMA তে আমরা যদি এটাকে আর একটু স্পষ্ট করে দেখতে চাই, মানে বিষয়টা এরকম, আমরা তিন ইউজার যারা আছে তারা ফুল রেঞ্জ ফুল সময়ের জন্য ইউজ করতেছি। আমরা এখানে তিনজন ইউজার দিয়ে ছবিটা বোঝানোর চেষ্টা করলাম। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে প্রিফার্ড ওয়ান। আমরা আশা করি যে আইডিয়ালি ছবিটা এরকম হওয়া উচিত ছিল, কিন্তু প্র্যাকটিক্যালি ছবিটা হয় এরকম। এবং এটা হচ্ছে 3G সেলুলার নেটওয়ার্কে ইউজ করা হয় বর্তমানে, আমরা যেটা সবাই ইউজ করি। 4G টা এখনো সব জায়গায় যায় নাই, 3G তে এই টেকনোলজিটা ইউজ করা হয়, CDMA। তো এই যেগুলো দেখলাম এর ভিতরে আমাদের মোটামুটি সব থেকে ভালো হচ্ছে CDMA টা। আচ্ছা, আপনারা যেহেতু অনেকে আছেন, অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখি। আমরা এই পর্যন্ত হচ্ছে ফার্স্ট ক্লাসে যা পড়ছিলাম সেগুলো রিভাইজ দিলাম, একবার দেখে আসলাম। যদি কেউ মিস হন ক্লাসে অ্যাটেন্ডেন্সে তাহলে কমেন্ট করে দিবেন। তো লাস্ট ক্লাসে আমরা তিনটা এক্সাম্পল দেখছিলাম, FDMA, TDMA আর CDMA এর জন্য। এই বিষয়ে আর আজকে আর বললাম না। তো তারপরে কি দেখা হয়েছিল যে প্রত্যেকটার জন্য যে স্পেসিফিকেশন বা বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো দেখা হয়েছিল, কত রেঞ্জ কি দেখি করা হয়। তো আপনাদের এগুলো বলা হয়েছিল রেঞ্জ টেঞ্জ, এগুলো মুখস্থ করার দরকার নাই। RX মানে ছিল রিসিভ, TX মানে ছিল ট্রান্সমিট। যে সেন্ডার এন্ডে যেখান থেকে ট্রান্সমিট করা হয় সেখানে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা এত হয়, আর রিসিভ এন্ডে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা এত হয়। আপনাদের জন্য এখানে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কোন মডুলেশন টেকনিকটা ইউজ করা হয়, DQ PSK। এটা আগের লাস্ট ক্লাসে বলা হয়েছিল, এখান থেকে এটা ইম্পর্টেন্ট, আর বাকিগুলো একবার পড়ে রাখবেন। আচ্ছা, এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এইটা আবার ইম্পর্টেন্ট। TDMA টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস ইউজ করার সুবিধাগুলো কি আছে। আচ্ছা, তো আপনাদের আগের ক্লাসেও ধরছিলাম, এই ক্লাসে কেউ একটু বলেন গার্ড ব্যান্ড জিনিসটা কি ছিল, কে বলবেন?
গার্ড ব্যান্ড আমাদের টিডিএমএ তে কোনো ধরনের গার্ড ব্যান্ড ইউজ করার দরকার হয় না, বাট এফডিএমএ তে গার্ড ব্যান্ড হচ্ছে দুইটা frequency বা দুইটা আপনার কথা শোনা যাচ্ছে না, এটা হয়তো বা আমার নেটওয়ার্কের সমস্যা তো নাই, আপনার নেটওয়ার্কের সমস্যা। তাহলে যার নেটওয়ার্ক আছে তিনি একটু কথা বলেন, যিনি জানেন। সেটা এবার শুনছেন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলেন। ওই মানে দুইটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড থাকে এটা আর কি স্যার, মানে আচ্ছা, মোটামুটি আপনার আইডিয়া আছে, কিন্তু নেটওয়ার্কের জন্য আপনার কথা বোঝা যাচ্ছে না। আমি বুঝাই বলি যে দুইটা ফ্রিকোয়েন্সির মাঝে, এই যে আমি এই ছবিটা দিয়ে আপনাদের পরে আছে ডিটেইলস। আমরা যে এফডিএম এটা ইউজ করলাম, দেখেন এফডিএম এ এই যে ফাঁকা জায়গা একটু রাখা আছে এখানে। আমরা যদি একটু ফাঁকা জায়গা না রাখি তাহলে একটার সময় একটা ওভারল্যাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দুটা ফ্রিকোয়েন্সির মাঝে যে আনইউজড ফ্রিকোয়েন্সিটা ফেলে রাখা হয়, সেটা ইউজই করা হয় না, একটা ফ্রিকোয়েন্সি এখানে ফেলে রাখা হয় যাতে করে দুটো মিক্স আপ না হয়। এই আনইউজড ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় ব্যান্ড, গার্ড ব্যান্ড। এটা এফডিএম এ অবশ্যই রাখার দরকার হয়, যেহেতু এখানে ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা হয়। টিডিএম এর সুবিধা হচ্ছে টিডিএম তে কোনো ধরনের গার্ড ব্যান্ড দরকার হয় না। এই নো ফ্রিকোয়েন্সি গার্ড ব্যান্ড রিকোয়ার্ড, এটাতে কোনো ফ্রিকোয়েন্সি গার্ড ব্যান্ডের দরকার হয় না। আচ্ছা, এই যে সুবিধা অসুবিধাগুলো আছে এগুলো একটু আপনারা দেখবেন, এটা কিন্তু আপনাদের শর্ট কোশ্চেনে আসতে পারে যে সুবিধা অসুবিধা লেখেন। তো কিছু অসুবিধা আছে। মাল্টিপথ ডিস্টরশন, ডিস্টরশন মানে ক্ষয় হওয়া বা নষ্ট হয়ে যাওয়া। মাল্টিপথ মানে টিডিএম এ যখন করা হয় এই সিগন্যালটা বিভিন্ন পথ দিয়ে যায়, যাওয়ার সময় আমাদের এই সিগন্যালটা ক্ষয়প্রাপ্ত হয়। আচ্ছা, এখানে টাইমিং সিনক্রোনাইজেশনের খুবই দরকার হয়। যে সাপোজ যদি বিষয়টা এরকম হয় যে আপনি একজনকে 2 সেকেন্ড কথা বলার সুযোগ দিলেন, তারপরে কমিউনিকেশন গ্যাপ, আরেকজনকে আপনি আবার 2 সেকেন্ড কথা বলতে, তাহলে কিন্তু হবে না। মানে এত কম সময়ের ভিতরে পিপল টু পিপল আপনাকে সুইচ করার দরকার হবে যাতে দুইজন লোক বুঝতে না পারে আসলে আমি কথা বলার পরে, আমি কথা বলার শেষে আরেকজন কথা বলার সুযোগ পাচ্ছে, গ্যাপটা যেন বুঝতে না পারে। এজন্য নেটওয়ার্ক ওয়াইড টাইমিং সিনক্রোনাইজেশন, এই টাইমিং এর একটা ভালো সিনক্রোনাইজেশন টিডিএম তে দরকার হয়। আচ্ছা, এফডিএমএ তেও আমাদের সেই ডিকিউপিএসকে টেকনিক মডুলেশন স্কিমটা ইউজ করা হয়। এটার যে সুবিধা, আচ্ছা এর সুবিধা হচ্ছে ইফ চ্যানেল ইজ নট ইন ইউজ ইট সিটস আইডল, যে একটা চ্যানেল আমাদের আনইউজড অবস্থায় বসে থাকতে পারে। যে যদি কোনো চ্যানেল, যে আমরা একটু আগে দেখলাম যে এফডিএম এর জন্য 3টা চ্যানেল ইউজ হয়েছে, যদি কোনো একটা চ্যানেল ইউজ না হয় তাহলে সেটা আইডিয়ালি বসে থাকতে পারে। এটাতে কোনো নেটওয়ার্ক টাইমিং এর দরকার নাই। আমি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আপনাদের বলে দিলাম, বাকিগুলো আপনারা পড়ে নেবেন। সেইটার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। প্রথম ডিসঅ্যাডভান্টেজটা কিন্তু বারবারই বলা হচ্ছে যে প্রেজেন্স অফ গার্ড ব্যান্ড, এখানে অবশ্যই একটা গার্ড ব্যান্ড আছে। আর একটা হচ্ছে ম্যাক্সিমাম বিট রেট পার চ্যানেল ইজ ফিক্সড, যেহেতু আমরা টোটাল ফ্রিকোয়েন্সিটাকে বিভক্ত করেছি তার মানে আমাদের ফ্রিকোয়েন্সি, আমাদের বিট রেট কমে গিয়েছে, তো আমরা ফুল ব্যান্ডউইথটা ইউজ করতে পারতেছি না, এজন্য আমাদের বিট রেট প্রত্যেক চ্যানেলের জন্য ফিক্সড হয়েছে এবং এটা কমে গিয়েছে। তারপরে ছিল সিডিএমএ, সিডিএমএ তে কিন্তু দেখেন কিউপিএসকে বা ওকিউপিএসকে মডুলেশন স্কিমটা ইউজ করা হয়। তো এটা আমরা একদিন দেখছিলাম, এখানে যে কোডিং টেকনিকটা ছিল এক্সঅর করা, যে দুটোকে এক্সঅর করে আমরা যে সিগন্যালটা পাবো এটাকে আমরা ট্রান্সমিট করব। দেন ট্রান্সমিটের যে সিগন্যালটা সেটা যখন রিসিভার এন্ডে রিসিভড হবে তখন আবার আমাদের এই যে সিগন্যালটা পিন বিট স্ট্রিম বলা হচ্ছে সেম এইটার সঙ্গে আবার এক্সঅর করব। এক্সঅর করার শেষে আমরা যে ইনপুট ডাটাটা ছিল সেটা আমরা রিসিভার এন্ডে পাবো। দেখেন এই যে ইনপুট ডাটা এখানে যেটা ছিল আমরা কিন্তু এই এন্ডেও সেম এটা পেয়েছি। সো এটা যদি আপনাদের আসে ছোট একটা দিয়ে দেওয়া হবে, সাপোজ 01, আপনাদের এই দুটো দিয়ে দিলাম যে 01টাকে সিডিএম এর মাধ্যমে সেন্ড করলে যে ফিগার ডায়াগ্রামটা কিরকম হবে
সেটা দেখান, তাহলে আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে যে পিন বিট স্ট্রিম আছে এটা আপনাদের বানানো লাগবে। এটা এখানে যা দিচ্ছে এটাই বানাতে হবে কোনো কথা নেই, সেটা দিয়ে আপনাদের এক্সআর করতে হবে। এই নামগুলো ঠিক মতো লিখতে হবে, যে ডাটা ইনপুটে, তারপরে লোকালি জেনারেটেড পিন বিট স্ট্রিম, ট্রান্সমিটেড সিগন্যাল। সো এখানে আপনারা এক্সআর করার মাধ্যমে এটা পাবেন। তারপরে আবার এই সিগন্যালটা যদি 2 বিট দিই তাহলে আপনাদের এখান থেকে এইটুকুর উপরেই কাজ করলে হচ্ছে, সবটুকু লাগবে না। সিগন্যালটা আমি হয়তো হাতে ড্র করে দিলাম, প্রথমে বলে দিলাম আমাদের ইনপুট ডাটা ইনপুট হচ্ছে 0 1। 0 এর জন্য এখানে কি 0 এর জন্য আমাদের যে সিগন্যালটা নেওয়া হয়েছে এটা হাই, এটাকে বলা হচ্ছে পালস সিগন্যাল, হয় হাই বা লো এরকম। 0 এর জন্য হাই ধরা হয়েছে, 1 এর জন্য লো ধরা হয়েছে। দেন এখানে এসে এই যে রিসিভড যে ট্রান্সমিটেড সিগন্যালটা এখানে আবার রাখা হয়েছে, হয়ে তারপরে ঠিক এই বিট স্ট্রিমের সঙ্গে তখন আবার আপনাদের এক্সঅর করা শেষে এটাকে আপনাদের আউটপুটে দেখাইতে হবে। সিডিএম এর ইউজ তো আপনারা আসলে বুঝতে পারতেছেন, মেইন ইউজ যেটা, নো অ্যাবসলিউট লিমিট অন দা নাম্বার অফ ইউজার্স, এখানে ইউজার্স এর কোনো লিমিটেশন নাই, ইজি এডিশন অফ মোর ইউজার্স। আমি ইম্পর্টেন্ট যে ইয়াগুলো সুবিধা সেগুলো আপনাদের বলে যাচ্ছি। বেটার সিগন্যাল কোয়ালিটিটা অনেক ভালো হয়। এখন ডিসটেন্স, এখন ডিসঅ্যাডভান্টেজটা একটা অবশ্যই আছে, যত বেশি ইউজার অ্যাড করা হবে অবশ্যই পারফরমেন্স কিছু না কিছু অবশ্যই খারাপ হয়ে যাবে। সেলফ জ্যামিং মানে বেশি ইউজার হওয়ার ফলে ওখানে একটা নেটওয়ার্কিং জ্যামিংটা তৈরি হবে। নেয়ার ফার প্রবলেম অ্যারাইজ, এটা হতেই পারে যে কাছে থাকলে ভালো শোনা যাচ্ছে, দূরে গেলে দুইজন ইউজার যদি অনেক ডিসটেন্সে থাকে তাহলে ভালো শোনা যাচ্ছে না। সেল স্ট্রাকচার, এটা তো অ্যাডভান্টেজ অফ সেল স্ট্রাকচার, কোন জায়গায় সেলটা কেমন হবে এটা ডিপেন্ড করে ওর যে জিওগ্রাফিক্যাল অবস্থান এবং সেখানে কতজন ইউজার আছে এগুলোর উপরে। ফ্রিকোয়েন্সির ইউজটা আপনারা সবাই জানেন, তো আমরা আজকে নতুন টপিকসে চলে যাই। তো নতুন টপিকসে ছিল হচ্ছে আমাদের বেসিকস অন সিগন্যাল, সিগন্যালের কিছু বেসিক সম্পর্কে আমরা জানবো। একটা সিগন্যালকে কয়ভাবে রিপ্রেজেন্ট করা যায়, তো এখানে আমরা তিনটা ওয়েতে রিপ্রেজেন্টেশনটা দেখবো। এখন কিন্তু আমরা নতুন টপিক পড়া শুরু করছি, সো এখন থেকে একটু মন দিয়ে দেখেন। এইটাকে ফার্স্ট যেটা, এটাকে বলা হয় টাইম ডোমেইন বা অ্যামপ্লিটিউড ডোমেইন, এইটার নাম। সেকেন্ডটার নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইন, থার্ডটার নাম হচ্ছে ফেজ স্টেট ডায়াগ্রাম বা ফেজ ডোমেইনও বলা হয়। তো আমরা দেখি এখানে কি হয়েছে, যেটাকে টাইম ডোমেইন বা অ্যামপ্লিটিউড ডোমেইন বলতেছি, এখানে এক্স অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে টাইম, আর ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে অ্যামপ্লিটিউড। নরমালি আমরা যেটা আঁকি, নরমালি সিগন্যাল গুলো আঁকা হয় এরকম টাইম ডোমেইন বা অ্যামপ্লিটিউড ডোমেইনে আঁকা হয়। তো আপনাদের যদি এই ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন কয় ধরনের ছবি আঁকান তাহলে আসলে 3 ধরনের বলা লাগবে, 3 ধরনের বলে 3টা ছবি এঁকে দেখেন, ডাবল লাইন দরকার নাই, জাস্ট একটা সিগন্যাল এঁকে দিলেই হবে এখানে। তো নেক্সট যেটা সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইন বলে এটাকে, বা ফ্রিকোয়েন্সি স্পেকট্রামও বলে। এটাতে এক্স অ্যাক্সিস বরাবর ফ্রিকোয়েন্সি আর ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যামপ্লিটিউড। এখন বিষয়টা হচ্ছে এরকম যে ফ্রিকোয়েন্সি এত, অ্যামপ্লিটিউড, যখন ফ্রিকোয়েন্সি সাপোজ 5 তখন অ্যামপ্লিটিউড কত আছে, এইভাবে এই গ্রাফগুলো ড্র করা হয়। এবং এখানে গ্রাফগুলো হচ্ছে যেখানে যে যে ফ্রিকোয়েন্সি গুলো বলা আছে সেইগুলোতে একটা করে স্পাইক হয়, স্পাইক মানে দাগ। সাপোজ চিন্তা করেন আমরা এই সময়টার জন্য আঁকবো, আমরা ব্ল্যাক যে একটা সাইন ওয়েভ আছে এই ওয়েভটা আমরা চিন্তা করতেছি, ব্ল্যাক ওয়েভের এই জায়গাটাতে, এই জায়গায় যে সময় তখন আমাদের ফ্রিকোয়েন্সি কত আছে আর অ্যামপ্লিটিউড কত আছে। সাপোজ এই সময়টাতে আমাদের যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিটা তো আসলে সব সময় সেমই আছে, কেন এটা যেহেতু সাইনোসয়েডাল ওয়েভ সব জায়গায় ফ্রিকোয়েন্সি সেম আছে। তাহলে ধরলাম এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2, যে 1 সেকেন্ডে 2টা সাইকেল সম্পন্ন, তাহলে 2 হচ্ছে ফ্রিকোয়েন্সি এর অ্যামপ্লিটিউড কত, 2 ফ্রিকোয়েন্সিতে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড হচ্ছে ধরেন 5 ভোল্ট, তাহলে সেই 2 তে আমাদের অ্যামপ্লিটিউডের মান হচ্ছে 5 ভোল্ট। এইভাবে আমাদের এটা আঁকতে হয়। বা অন্য একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমাদের যে সিগন্যাল দেওয়া সেই সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত এবং অ্যামপ্লিটিউড কত, এইটা জেনে একটা সেই বিন্দুতে একটা স্পাইক আঁকতে হয়। সাপোজ এটার জন্য যদি বলা থাকে এর অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড 5 ভোল্ট আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 হার্জ, তাহলে আমরা 2 হার্জে একটা 5 ভোল্টের একটা স্পাইক এঁকে দিব, তাহলে এটা হয়ে যাবে ফ্রিকোয়েন্সি ডোমেইন। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার পোলার কোঅর্ডিনেট সিস্টেম, ইন্টারে যদি পড়ে থাকেন বা ইন্টারে পড়ে থাকবেন বা অন্য কোথাও শুনে থাকবেন যে পোলার কোঅর্ডিনেট সিস্টেম।
পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কি করা হয়, দুইটা ভ্যালু দিয়ে একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করা হয়। একটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেলের মান আর একটা হচ্ছে আর এর মান, আর হচ্ছে সেন্টার থেকে কতটা দূরে আছে। তো এখানেও সেরকম সেইভাবে এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। অ্যামপ্লিটিউড দ্বারা বোঝাচ্ছে সেন্টার থেকে কত দূরে আসবে, আর আছে ফেজ, ফেজের মান দ্বারা বোঝাচ্ছে এটার অ্যাঙ্গেলটা কত আছে। সো এই তিন ভাবে একটা সিগন্যালকে রিপ্রেজেন্ট করা যায় নরমালি। কম্পোজ সিগন্যালস ট্রান্সফার্ড ইনটু ফ্রিকোয়েন্সি ডোমেইন ইউজিং ফুরিয়ার ট্রান্সফরমেশন। আপনারা কি কখনো ফুরিয়ার ট্রান্সফরমেশন ম্যাথ একটা কোর্স আছে যার নাম ফুরিয়ার ট্রান্সফরমেশন, এটা কি করেছেন? হ্যাঁ, কেউ কথা বলেন, আপনাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করেছেন? স্যার সেকেন্ড সেমিস্টারে ফুরিয়ার সিরিজের একটা ম্যাথ ছিল, আমাদের একটা সাবজেক্টের একটা পার্ট ছিল, কিন্তু মনে নাই স্যার ম্যাথ মনে করেছি নেই, কিনা। আচ্ছা ঠিক আছে, দরকার নাই, আমি জাস্ট একটু জানলাম বিকজ এখানে ফুরিয়ার কথাটা আসছে, আশা করি আপনারা আগে করেছেন এজন্য আসছে। আচ্ছা, কম্পোজ সিগন্যাল, আচ্ছা ঠিক আছে, মনে না থাকলেও সমস্যা নাই, এখানে ওই বিষয়ে যাব না। জাস্ট আপনাকে এটা বোঝানো হচ্ছে যে যখন টাইম ডোমেইন সিগন্যাল থাকে তাহলে সেটাকে ফুরিয়ার ট্রান্সফর্মের মাধ্যমে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করা যায়। আমাদের যে ডিজিটাল যে সিগন্যাল গুলো আছে এগুলো অ্যাকচুয়ালি নিড, এগুলোর দরকার হয় হচ্ছে ইনফিনাইট ফ্রিকোয়েন্সি ফর পারফেক্ট ট্রান্সফরমেশন। পারফেক্ট ট্রান্সমিশনের জন্য আমাদের ইনফিনাইট ফ্রিকোয়েন্সি দরকার হয়, কিন্তু আসলে কি আমাদের কাছে ইনফিনাইট ফ্রিকোয়েন্সি আছে? কখনোই না, এটা কখনোই থাকবে না। আচ্ছা, তো এখানে কি করা হয়, এই জন্য আমাদের একটা সিস্টেম করা হয়, ডিজিটাল সিগন্যাল যেটা সেটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করা হয়, দেন সেটাকে মডুলেশন উইথ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, এটাকে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির সঙ্গে মডুলেট করে দেন ট্রান্সমিট করা হয়। সো ডিজিটাল সিগন্যালটা নরমালি সেন্ড করতে গেলে আমাদের ইনফিনাইট ফ্রিকোয়েন্সির দরকার হয় পারফেক্ট ট্রান্সমিশনের জন্য। যেহেতু এই সুযোগটা আমাদের কাছে নাই, এজন্য এখানে কি করা হচ্ছে, ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করা হয়, দেন একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির সঙ্গে মডুলেট করে ট্রান্সমিট করা হয়। আমরা এই বিষয়ে পরে আরো ডিটেইলস দেখব। সিগন্যাল প্রপাগেশন রেঞ্জেস, প্রপাগেশন মানে বিস্তৃতি ঘটা, যে সিগন্যালটা কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রপাগেট বিস্তৃত হয় বা রেঞ্জটা কতখানি। ছবিটা যদি আমরা দেখি, ছবিটা দেখলে অনেক জিনিস ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ ধরেন এই যে এখানে যে সলিড ব্ল্যাক কালার যেটা, এটা হচ্ছে সেন্ডার, সেন্ডার থেকে আমরা একটা সিগন্যাল ট্রান্সমিট করব। তো এর জন্য যে ফার্স্ট যে সার্কেলটা দেখাচ্ছি আমরা একটু বেশি ব্ল্যাক কালারের, এইটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন রেঞ্জ। এখান থেকে ডাটা ট্রান্সমিট করলে নরমালি এইটুকু পর্যন্ত ডাটাকে ট্রান্সমিট করা যাবে, এইটুকুতে কমিউনিকেশন হবে, এর ভিতরে এরর রেটটা অনেক লো এরর রেট হবে, আমাদের এরর রেট কম হবে। এখন এর বাইরে যে রেঞ্জটা আছে এটা গ্রে কালারের, অনেকটা ডার্ক গ্রে, ডার্ক গ্রে, গ্রে কালারের যে রেঞ্জটা আছে এটাকে বলে ডিটেকশন রেঞ্জ, মানে এই সার্কেল থেকে এই সার্কেল পর্যন্ত এটাকে বলে ডিটেকশন রেঞ্জ। আমরা এই রেঞ্জের ভিতরে এই সিগন্যালটাকে আমরা আইডেন্টিফাই বা ডিটেকশন করতে পারবো, কিন্তু কোনো ধরনের এই সিগন্যাল দ্বারা কমিউনিকেশন হবে না। সাপোজ দেখবো যে এই ফ্রিকোয়েন্সির একটা ডাটা আমরা এখানে রিসিভ করতেছি, বাট ওইটাতে যে কি মেসেজ সেন্ড করা এটা কোনোভাবে রিড করা সম্ভব হবে না। তো তারপরে দেখেন একটা লাইট গ্রে কালারের আরেকটা রেঞ্জ আছে, বাইরের রেঞ্জটা, এটা হচ্ছে ইন্টারফারেন্স রেঞ্জ। ইন্টারফারেন্স মানে নরমালি ইন্টারফারেন্স বলতে বোঝায় যে কোনো বাধা বিপত্তি হওয়া, মানে একটা নরমাল বিহেভিয়ারে একটা চেঞ্জ হওয়া, স্বাভাবিকভাবে একটা কাজ করতে না দেওয়া। একটা সিগন্যাল আমরা সেন্ড করতেছি, সাপোজ এটা ওয়ালে বেঁধে ইন্টারফারেন্স হলো, যে কোনো বাধা হলো। তো ইন্টারফারেন্স রেঞ্জটা যেটা, সেটাতে সিগন্যাল মে নট বি ডিটেক্টেড, এই রেঞ্জটাতে সিগন্যালটা ধরা নাও পড়তে পারে, যে আমরা কোনো ডিটেকশন মেশিন দিয়ে এটাকে ডিটেক্ট নাও করতে পারি, বাট সিগন্যাল অ্যাডস টু দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ। কিন্তু এখানে যদি আমরা অন্য কোনো সিগন্যাল ইউজ করি তাহলে দেখবো এখানে একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে, আসলে সেই নয়েজটা অন্য কিছুই না, এখানে যে সেন্ডার আছে তার যে সিগন্যালটা ওইটার জন্য একটা নয়েজ তৈরি হচ্ছে। তো সিগন্যাল প্রপাগেশনের জন্য এরকম তিনটা রেঞ্জ থাকে। তাহলে বলা যায় ইন্টারফারেন্স রেঞ্জের বাইরে গেলে এই এই সিগন্যালের আর কোনো এক্সিস্টেন্সই থাকে না। তো সিগন্যাল প্রপাগেট হওয়ার সময় আমাদের কতক ধরনের ইভেন্ট ঘটে থাকে।
সেই ইভেন্টগুলোর নামগুলো আমরা একটু দেখি, প্রত্যেকটা বিষয় একটু বলবো। শ্যাডোয়িং, রিফ্লেকশন, রিফ্রাকশন, স্ক্যাটারিং, ডিফ্রাকশন। শ্যাডোয়িং মানে হচ্ছে কোনো একটা অবস্টাকেল যখন আমাদের সামনে বাঁধবে, তখন সেই অবস্টাকেলের জন্য আমাদের সিগন্যালের পাওয়ার কিছুটা কমে যাবে। সিগন্যালের যে ফ্রিকোয়েন্সিটা ছিল, ফ্রিকোয়েন্সি কিছুটা কমে যাবে এবং ওর যে পাওয়ারটা ছিল, যে এখান থেকে সাপোজ 5 কিলোমিটার যাওয়ার কথা ছিল, কিন্তু শ্যাডোয়িং ইফেক্টের ফলে দেখা গেল ওর ক্ষমতাটা কমে সে 3 কিলোমিটার যাইতে পারতেছে। তো এটা হচ্ছে শ্যাডোয়িং ইফেক্ট। রিফ্লেকশন যেটা, সাপোজ সব অবস্টাকেল তো আর সিগন্যালকে রিফ্লেক্ট করার মতো হয় না। যদি কোনো অবস্টাকেল হয় যেটা সিগন্যালকে রিফ্লেক্ট করতে পারে, তাহলে কিন্তু ওইটাতে রিফ্লেক্ট হয়ে সিগন্যালটা অন্যদিকে চলে যাবে। সাপোজ এইদিকে যাচ্ছিল, যাইতে যাইতে রিফ্লেক্ট হয়ে অন্যদিকে চলে গেছে। রিফ্রাকশন, রিফ্রাকশনটা আপনারা জানেন যে প্রতিসরণ। আপনারা প্রতিসরণ সম্পর্কে অবশ্যই জানেন যে যখন মাধ্যম চেঞ্জ হয়, মাধ্যমের ঘনত্ব চেঞ্জ হলে আলোর গতিপথে যেমন দিক পরিবর্তিত হয়, সেরকম সিগন্যালেরও সিগন্যাল যদি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে চলে যায় তখন গতিপথ কিছুটা পরিবর্তিত হয়। এটা হচ্ছে রিফ্রাকশন ইফেক্ট। স্ক্যাটারিং, স্ক্যাটারিং মানে নরমালি বোঝায় বিচ্ছুরণ, মানে একটা সিগন্যাল এসে অনেক অনেক দিকে মানে অনেক গুলাতে পরিবর্তিত হয়ে গেল। যেমন এখানে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটাতে কোনো একটা স্পেশাল বৈশিষ্ট্যের জন্য এখান থেকে সিগন্যালটা এসে স্ক্যাটার্ড হয়ে গেছে, মানে ছড়াই ছিটাই গেছে। একটা সিগন্যাল এসে 3-4 দিকে চলে গেল। যেমন যদি কাঁচের একটা টুকরা আপনার যদি শক্ত মেঝেতে পড়ে, তাহলে প্লাস্টার মেঝেতে পড়ে যখন স্ক্যাটার্ড হয়ে যায় ভেঙে ভেঙে, বিষয়টা সেরকম। একটা সিগন্যাল এসে ভেঙে অনেক দিকে চলে গেল, এটা হচ্ছে স্ক্যাটারিং ইফেক্ট। তারপর এটা হচ্ছে ডিফ্রাকশন। ডিফ্রাকশনটা হয় যদি যদি কোনো একটা এজ মানে কর্নার, কর্নারে যদি কখনো একটা সিগন্যাল আটকায়, তখন ওর মেইন যে দিকটা, সে দিকটা পরিবর্তিত হয়। সাপোজ এই দিক থেকে যে এই দিক যাইতো, কিন্তু এইখানে ডিফ্রাকশন হওয়ার ফলে অন্যদিকে চলে গেল। এটা হচ্ছে ডিফ্রাকশন ইফেক্ট। তো সিগন্যাল প্রপাগেশনের জন্য এরকম 6 ধরনের ইফেক্ট হয়ে থাকে। তো আমরা নেক্সট আসি মাল্টিপাথ প্রপাগেশন, মানে একটা সিগন্যাল সেন্ডার থেকে রিসিভার এন্ডে যাওয়ার জন্য ডিফারেন্ট পথ সে ফলো করতে পারে। সাপোজ এখানে আমাদের ট্রান্সমিশন মেশিন বা ডিভাইসটা এখানে আছে, সে ট্রান্সমিট করতেছে ডাটা। এবং ট্রান্সমিট তো আর একদিকে হয় না, সে তো রাউন্ড আকারে সব দিকেই সিগন্যালটা পাঠিয়ে দেয়। এখন আমরা সব দিক না চিন্তা করে এই 3টা সিগন্যালের কথা চিন্তা করলাম। তো এখানে যে এখানকার সিগন্যালটা এই এই ওয়ালে রিফ্লেক্ট হলো, রিফ্লেক্ট হয়ে এইদিকে চলে আসলো। এইটা আবার সরাসরি চলে আসলো, এইটা হচ্ছে আমাদের রিসিভার যে ডিভাইস, সেইটা রিসিভিং এন্ড। আবার এদিকে আরেকটা স্ক্যাটার্ড হয়ে এখানে পৌঁছালো, স্ক্যাটার্ড হয়ে তো এদিকে একটা গেছিল, এদিকে আরেকটা গেছিল, কিন্তু একটা যে পৌঁছালো। তো এখানে হচ্ছে মাল্টিপথ প্রপাগেশন, যে বিভিন্ন পথের মাধ্যমে প্রপাগেট হয়ে সিগন্যালটা আমাদের রিসিভার এন্ডে আসবে। তো সিগন্যাল অ্যাট সেন্ডার, আচ্ছা এটা হচ্ছে সেন্ডার এন্ডে কিভাবে সিগন্যালটা পাস হচ্ছে সেটা দেখানো হচ্ছে। আর সিগন্যাল অ্যাট রিসিভার, আচ্ছা রিসিভার এন্ডে দেখানো হচ্ছে যে বিভিন্ন সোর্স থেকে ডাটা এসে রিসিভ হচ্ছে। Signal can take many different paths between sender and receiver due to reflection, scattering, diffraction. তাহলে আমাদের কোন কারণের জন্য মাল্টিপথ প্রপাগেশন হতে পারে? আমরা তখন 6টা দেখলাম, 6টা না কিন্তু মূলত মাল্টিপথ প্রপাগেশন হয় এই 3টা ইভেন্টের জন্য। এই 3টা আপনাদের মনে রাখতে হবে যে রিফ্লেকশন, স্ক্যাটারিং আর ডিফ্রাকশন, এই 3টার জন্য মাল্টিপথ প্রপাগেশন হয়। তো আমরা নেক্সট চলে আসি মডুলেশন। মডুলেশনের কনসেপ্ট আপনারা ডাটা কমিউনিকেশন কোর্সটা যদি করে থাকেন তাহলে অবশ্যই এখানে পড়ছেন। মডুলেশন, মডুলেশনটা হচ্ছে আমাদের একটা সিগন্যাল আছে, সিগন্যালের সঙ্গে একটা ক্যারিয়ার সিগন্যালটাকে মডুলেট করা হয়। আছে আমরা পরে ডিটেইল জানতেছি। মডুলেশনের 3টা স্কিম আছে, ও 3 ভাবে মডুলেশনটা করা যায়। একটা অ্যামপ্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন আর একটা হচ্ছে ফেজ মডুলেশন। এখন ফেজ বুঝতে কি কারো অসুবিধা আছে? আচ্ছা, ফেজ বলতে বোঝায় একটা সিগন্যালের যে কোনো মুহূর্তে গতির সম্মুখ অবস্থা, এটাকে বলা হয় ফেজ বা দশা। এখানে মূলত গতির সম্মুখ অবস্থা বলতে বেগ হতে পারে, ত্বরণ হতে পারে বা অ্যাঙ্গেল হতে পারে। আমরা এখানে মূলত ফেজ বলতে বুঝবো অ্যাঙ্গেলটা,